আজ মাহফুজের অফিসে যেতে খানিকটা আর দেরি হয়ে গেছে। কিছুই করার নেই, গতকাল নাইট ডিউটিতে একটুও ঘুমাতে পারে নাই, তাই তো সকালে দু চোখটা লেগে গেছিল। উফ, আজ যে এত ঘুম থেকে আসলো। বস যার আগে তাতে মনে হচ্ছে চাকরিটা যাবে। নিজের মাথায় আলতো আঘাত করে, মাহফুজ তুই মনে হয় আজই চাকরিটা হারাবি। মাহফুজ বেশ দ্রুত গতিতে তার পা চালিয়ে অফিসে দিয়ে গেল। এবার চলুন পরিচয়টা জানা যাক। আমি মাহফুজ, একজন বড় অফিসের বডিগার্ড, তাদের পরিচালক। বাকিটা আমার চ্যানেল আছে। শহরে একটা ছোট বাড়িতে ভাড়া থাকি। পরিচয় দিতে অফিসে চলে আসছি। অফিসে ঢুকতে বস রাগে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। এই ছোট লোকের বাচ্চা, তোর অফিসে আসতে এত সময় লাগে? হয় ঠিক মতো কাজ করবি, নয়তো কাজ ছেড়ে দিবি। সরি বস, আর এরকম হবে না। আসলে গতকাল ঘুমাতে পারে নাই তো, তাই। ছোট লোকের বাচ্চা, তোর কাছে কি আমি কৈফিয়ত চাইছি? বডিগার্ডের মতো থাকবি। যা গিয়ে নিজের কাজ কর। মাথা নিচু করে গালে হাত দিয়ে সেখান থেকে চলে আসলাম। কোম্পানিটা অনেক বড় আর প্রচুর কন্ট্যাক্ট হয় অন্য সব কোম্পানির সাথে, তাই তো সব কিছু দেখাশোনা কঠোরভাবে করতে হয়। কিন্তু আজ একটু দেরি হওয়াতে বসের আচরণ তো দেখলেনি। তারপর সোজা আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসলাম। এসে সিসি ক্যামেরাগুলো চেক করতে কম্পিউটারে বসলাম। এখন যদি আমার পরিবার সাথে থাকতো কতই না ভালো হতো। এসব কথা ভাবছি, আর তখনই আমার কাঁধে কারো ছোঁয়া পেলাম। তাকিয়ে দেখি রবিন সাহেব। হ্যাঁ, রবিন সাহেবও আমার সাথে বডিগার্ডের কাজ করে। তিনি আমার বয়সও বড় হলেও আমরা দুজন ভাইয়ের মতোই। কি ব্যাপার ভাই, কি ভাবছো এত? না ভাই, তেমন কিছু না, নিজের পরিবার সম্পর্কে ভাবতেছি আর কি। কেন, আমরা কি তোমার পরিবার না? দরকার পড়লে আমার বাড়িতে থাকবে, আমরাই তো তোমার পরিবার, তাই না? আমিও রবিন সাহেবের কথাই মাথা নেড়ে সায় দিলাম। তারপর আমার আন্ডারে থাকা ঘাটদের তাদের পজিশন ঠিক করে দিয়ে আমার ডিউটি শুরু করলাম। সিসি ক্যামেরা কোম্পানির প্রত্যেক কোনায় কোনায় সেট করা, সেগুলো তীব্রভাবে দৃষ্টি রাখতে হয় সব সময়, কারণ যে কোনো সময় যে কেউ অ্যাটাক করতে পারে, আবার যে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। এদিকে বসের ম্যানেজার নীলা বসের কেবিনের সামনে এসে দেখে বস কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তিত আছে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। নীলা বলল, স্যার এই ফাইলটাতে একটা সাইন লাগবে আপনার। একটা প্রজেক্ট হাতে এসেছে, আমরা অনেক লাভবান হতে পারবো। ফাইলটা ভালো করে চেক করে একটা সাইন করে দিই। নীলা অনেক বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছে, আর সেটার কাজ প্রায় শেষ করে ফেলেছে। তাই বস খুশি হয়ে নীলাকে কংগ্রেস জানান। নীলাও অনেক খুশি। স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক চিন্তিত। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? না না, আমি ঠিক আছি, তুমি এখন যেতে পারো। ওকে স্যার। নীলা খুশি মনে বসের কেবিন থেকে বেরিয়ে যায়। নীলা আমার ভালো একজন বন্ধু, অনেক ভালো মেয়ে, সবার সাথে মিশুক। বলতে গেলে অফিস এবং বাইরে আমি ওর বেস্ট ফ্রেন্ড। নীলা এবং বসকে প্রজেক্ট সম্পর্কে বলতে শুনছিলাম, তাই আমিও কিছুটা জানি। সিকিউরিটি আর বিষয়টা ভালোভাবে চেক করতে বের হলাম। তখন দুপুর 12টা বাজে। লাঞ্চ করার জন্য আমাদের আলাদা একটা রুম আছে। বসের কেবিনের সামনে দিয়ে যেতে হয় আমাদের খাওয়ার রুমে। আমি যাওয়ার সময় হঠাৎ নীলা আমাকে ডাক দিল। মাহফুজ, তুমি কি লাঞ্চ করতে যাচ্ছ? হ্যাঁ, লাঞ্চ করতে যাচ্ছি। কিছু না মনে করলে আমার সাথে লাঞ্চটা করতে পারো। না, কোনো সমস্যা নাই, অন্য কোনো দিন করব বলে নীলা থেকে বিদায় নিয়ে খাওয়ার রুম দিকে যাচ্ছি। বসের কেবিনের সামনে আসতেই শুনলাম বস কারো সাথে ফোনে খুব রাগারাগি করছে। বসের কথাটা এমন, তোদেরকে আমি ভয় পাই না, আমার কি ক্ষমতা কম আছে নাকি? ফোনের পাশ থেকে কিছুই শোনা গেল না। বস আবার বলল, তোরা যত শক্তিশালী গ্যাং হোস না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না।
কিন্তু আমার এত কষ্ট করে নিজের হাতে করা কোম্পানিকে এত সহজে তোদের হাতে দেব না। কি বললো শুনতে পারলাম না। তারপর বস প্রচন্ড রেগে গিয়ে গ্যাংয়ের নামটা গালে দিতে শুরু করলো আর কুকর্মের কথাগুলো বলতে লাগলেন। গ্যাংয়ের নামটা শুনেই তো মাথায় রক্ত চেপে গেল। এই গ্যাংটায় কয়েকটা দিন এত কুকর্ম করছে, পুরো নষ্ট করে ফেলছে শহরটাকে। না, আমাকেই কিছু একটা করতে হবে, এদেরকে ঠিক করতে রক্তের বন্যা জড়াতে হবে। তারপর আমি খাওয়ার রুমে গেলাম, কিন্তু কিছুই খেতে ইচ্ছে করছে না। আর ওদিকে বসের চেঁচামেচি বেড়েই চলেছে। আমি এসব থেকে দূরে আসতে চাই, কিন্তু এসব আমাকে ছাড়েই না। কোনো মতেই খাবার খেয়ে আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসলাম। তারপর আমি ফিরোজকে ফোন দিলাম। ফিরোজ কল সার্ভিসে কাজ করে, আমার পুরনো বন্ধু। প্রথমবার ফোন কেটে গেল, কিন্তু দ্বিতীয়বার ধরল। তুমি এতদিন পর ফোন দিলে, কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা নাই, শুধু একজন ফোন কল আর এসএমএস আমার ফোনে ট্রান্সফার করতে হবে। পারবে তো? বস, এটা কোনো কথা বললেন? 5 মিনিট ওয়েট করেন, আমি ট্রান্সফার করে দিচ্ছি। ফিরোজের সাথে কথা বলতে বলতে বাকি কাজ শেষ করলাম। তারপর বাসায় চলে আসলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ওদিকে বিজয় সাহেব প্রচুর চিন্তার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তার মাথায় যেন কিছুই ঢুকছে না। ওদেরকে তো বলে দিলাম আমি ওদের গ্যাং থেকে নেব, কিন্তু কিভাবে কি করব? আমারও তো সিকিউরিটির ব্যবস্থা কম নাই, আর মাহফুজ আমার সিকিউরিটির সব থেকে বড় সাপোর্ট। কিন্তু ওরা তো সাজ্জাদের গ্যাং, এই শহরের সব থেকে পাওয়ারফুল ওরা। এমন কোনো কাজ নাই যে ওরা করে না। সাজ্জাদের নাম শুনলে পুরো শহর কেঁপে ওঠে। এখন মাহফুজ এই আমাকে সেভ করতে পারবে, কিন্তু আজ তো সামান্য একটা কারণে মাহফুজকে আঘাত করেছি। উফ, মনটা খারাপ থাকলে যে কখন কী করে বসি। যাই হোক, মাহফুজের কাছে ক্ষমা চেয়ে নেব, তবু আমার সেফ থাকা লাগবে। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে শাওয়ার নিলাম অনেক সময় নিয়ে। তারপর হালকা কিছু খেয়ে অফিসের দিকে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে সোজা আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসলাম। তারপর মনোযোগ দিয়ে কাজ করতে লাগলাম। হঠাৎই আমার ফোনে কল আসলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি অপরিচিত নাম্বার। আমার ফোনে তো অপরিচিত কারো ফোন আসার কথা নয়। তখনই মনে পড়লো আমার ফোন তো বসের ফোনের সাথে কানেক্ট করা। এসব ভাবতে ভাবতে ফোনটা রিসিভ হয়ে গেল। তখনই ফোনটা কানে নিলাম। কি আপনি? তোর বাপরে কুত্তার বাচ্চা, তুই তুই আবার ফোন করেছিস? ফোন করে কোনো লাভ নাই। আমি আমার নিজের হাতে করা কোম্পানিকে তোদের হাতে তুলে দেব না। সে তোরা যত পাওয়ারফুল হোস না কেন, দরকার পড়লে আমি পুলিশের কাছে গিয়ে তোদের নামে কমপ্লেন করে আসবো। আমি রাজের বিরুদ্ধে কেস করব। তুই তোর মতো পিঁপড়ের বাচ্চা কি করবে? আমার পুলিশের বাপ আমি। সেটা দেখাই যাবে কে কার পাপ। আমি এই রাজকে এখনো চিনোস নাই। তুই ভালোই দিয়ে না দিলে তোর কোম্পানিটাও মাইন এর বিস্ফোরণ উড়ে যাবে। আর হ্যাঁ, তোকে একটা কথা বলে রাখি, তোর একটা মেয়ে আছে, শুনেছি যে মেয়ের বিয়ের বয়স হয়েছে। তো দেখে রাখিস, তোর এইসবের জন্য তোর মেয়ের যেন অশান্তি না পায়। তোকে 2 দিনের সময় দিলাম। ভেবে দেখো বলেই বসের মুখের উপর ফোনটা কেটে দিল। এখন বিজয় সাহেব নিজের থেকে মেয়ের জন্য বেশি চিন্তা হচ্ছে। এখন তো কিছু একটা করতেই হবে। এই কি আছিস? এক্ষুনি মিটিং ডাক আর ন্যাপোসকে ডেকে পাঠাও, কিছু হবে। অন্যদিকে বিজয় সাহেবের তো রাজের কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে দিয়েছে। মাইনের কথা শুনে যেন তার কোনো হুঁশই নেই। এদিকে এসব কথাবার্তা শুনে তো মাহফুজের মাথায় রক্ত চেপে গেছে। ওই রাজের এত বড় সাহস যে আমাদের কোম্পানির দিকে চোখ তুলে তাকায়। তারপর বিজয় সাহেব একটা মিটিং ডাকে, নীলাকে বলে সেখানে কোম্পানির প্রায় স্টাফ উপস্থিত থাকবে। একটু পর মাহফুজ আসলে মিটিং শুরু হয়। আপনারা সকলেই জানেন যে আমার সেক্রেটারি লীলার মাধ্যমে অনেক বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছি, আর এর মাধ্যমে অনেক বড় লাভ হবে আমাদের। কিন্তু সাজ্জাদের যে গ্যাংটা আছে তার বর্তমান দায়িত্বে রাজ রয়েছে। ওদের
চোখ আমাদের কোম্পানির উপর পড়েছে। আর সবাই তো জানো আমার একটা মেয়ে আছে, এবার অনার্স তৃতীয় বর্ষে। এখন রাজ বলেছে যদি কোম্পানিটা ছেড়ে না দিই তাহলে ওরা আমার মেয়েকে। আর কিছু বলতে পারে না বিজয় সাহেব, চশমার নিচ থেকে চোখের পানি মুছে আবার বলতে শুরু করেন। এখন নিজের থেকে আমার মেয়েকে এই বেশি ভয় হচ্ছে। আমি আমার মেয়েকে হারাতে চাই না। তাহলে আমি কি এখন প্রজেক্টটা ছেড়ে দেবো? বিজয় সাহেব কথা বলতেই মাহফুজ দাঁড়িয়ে গেল। কার এত বড় সাহস আপনাকে হুমকি দেয়? আজ থেকে আপনার সব কিছু সেফটির দায়িত্ব আমি নিলাম, আপনি নিশ্চিত থাকুন বস। বলেই মাহফুজ মিটিং শেষ করে দেয়। তারপর মাহফুজের শুরু হয় দুদিকে কাজ, একদিকে অফিস, অন্যদিকে বসের মেয়ে। কিন্তু বিজয় সাহেব আরো সেফটির জন্য পুলিশের সাহায্য নেবে বলে থানার উদ্দেশ্যে বেরিয়ে যায়। প্রচুর গতিতে ড্রাইভ করে থানার সামনে গিয়ে থামায়। তারপর সোজা পুলিশ কমান্ডার রুমে চলে যায়। কমান্ডার বিজয় সাহেবকে দেখে দাঁড়িয়ে যায়, কারণ বিজয় সাহেব দেশে টপ 10 দলের মধ্যে একজন। জি বিজয় সাহেব, কোনো সমস্যা হয়েছে? আমাকে বলতেন আমি চলে যেতাম, শুধু শুধু কষ্ট করে আসতে গেলেন কেন? না না, সমস্যা নাই, আপনি দাঁড়িয়ে না থেকে বসুন। তারপর কমান্ডার বসলে বিজয় সাহেব বলতে থাকেন, আসলে আমাকে একটা গ্যাং অনেক হুমকি দিচ্ছে আর আমার কোম্পানিকে দখলে নেওয়ার চেষ্টা করছে। আপনাকে কিছু পুলিশ দিতে হবে, আমাকে আর নিরাপত্তার বিষয় দেখতে হবে। আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না, শুধু কত পুলিশ লাগবে আর কখন লাগবে বলবেন আমাকে, আমি সব ব্যবস্থা করে দেব। এখন আপনি নিশ্চিন্তে যেতে পারেন। তারপর বিজয় সাহেব অফিসে এসে সেদিনের মতো সবাইকে ছুটি দেয় আর মাহফুজকে বিশেষ অনুরোধ করে যেন তার মেয়ের কিছু না হয়। মাহফুজও তার দায়িত্ব ভালোভাবে বুঝে নেয়। আর এদিকে রাজের কাছে খবর পৌঁছায় যে বিজয় সাহেব পুলিশের কাছে গিয়েছিল আর পুলিশে তাকে সাহায্য করবে বলেছিল। কথাটা শুনে রাজের মাথায় আগুন ধরে যায়। রাজ তখনই তার দলবল নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একটু পর থানার সামনে 8-10টা গাড়ি এসে দাঁড়ায়। কমান্ডার গাড়িগুলো দেখেই চিনে ফেলে যে এটা রাজের গাড়ি। কমান্ডার রাজকে দেখেই উঠে দাঁড়িয়ে যায় আর ভয়ে ঘামতে শুরু করে। রাজ এসে একটা চেয়ার নিয়ে কমান্ডারের সামনে টেবিলে ফাঁদ তুলে বসে। ওই কমান্ডার, এই শহর তোর মোট কত পুলিশ আছে? জি স্যার, মোট 5000 পুলিশ আছে। আমার কত ছেলেপেলে তৈরি করে আছে জানিস? এই শহরে আমার 20,000 ছেলেপেলে তৈরি আছে। ওদেরকে একবার বললে তোর কি অবস্থা হবে জানিস? রাজের কথা শুনে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। কিন্তু স্যার আমাকে এগুলো বলছেন কেন? বিজয় যে গ্যাংয়ের কথা তোর কাছে বলেছে সেটা আমারই গ্যাং, আর আমি বিজয়ের কোম্পানি নেব বলেছি। তাই তুই ওকে কোনো প্রকার পুলিশ দিয়ে হেল্প করতে পারবি না। আর যদি দেখি যে কোনো পুলিশ দিয়েছিস তাহলে থাক, আর বলা লাগবে না, আমি বিজয় সাহেবকে কোনো প্রকার সাহায্য করব না। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। তারপর রাজ থানা থেকে বেরিয়ে যায় আর কমান্ডার বিজয় সাহেবকে ফোন দিয়ে বলে যে আপনাকে পুলিশ সাহায্য করতে পারবে না। কমান্ডারের কথা শুনে বিজয় সাহেব তো মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি রাতে কোনোমতে পার করে সকালে অফিসে চলে যায়। কোনো উপায় না পেয়ে বিজয় সাহেব মাহফুজকে ডেকে পাঠায়। একটু পর মাহফুজ আন্ডারগ্রাউন্ড রুম থেকে বসের কাছে চলে যায়। গিয়ে দেখে অতিরিক্ত চিন্তায় বসের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। বস, আসতে পারি? মাহফুজের কথা শুনে বস চমকে ওঠে। হ্যাঁ মেহফুজ, এসো ভিতরে এসো। ভিতরে গিয়ে বসের সামনে সোজা দাঁড়িয়ে যায়। আরে তুমি দাঁড়িয়ে থাকলে কেন? চেয়ারে বসো ওখানে। মাহফুজ তো অবাক হয়ে গেছে বসের কাণ্ড দেখে। 2 দিন আগে ওই রকম ব্যবহার করলো আর এখন এত খাতিরদারি করছে। তারপর মাহফুজ চেয়ারে বসে। মেহফুজের 2টা হাত জোর করে ধরে ফেলে পরে পুলিশের কাছে যাওয়ার ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত মেহফুজের কাছে সব বলে। আমার মনে হয় পুলিশকে ওই রাজ হুমকি দিয়েছে। এখন আমি কি করব? আমাকে বাঁচাও মেহফুজ।
বস, আপনি চিন্তা করবেন না, আমি সব দেখছি আর আপনার সিকিউরিটি আরো বাড়িয়ে দিচ্ছি। কথা বলেই মাহফুজ আবার নিজের কাজে চলে যায়। না, এবার আমাকে কিছু একটা করতে হবে, ওই রাজের বংশকে নিপাত করে দেব। সেদিনের মতো অফিস ছুটি হয়ে যায়। মাহফুজ রাতে খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সোজা বসের বাসায় চলে যায়। বসের বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় বসের মেয়ে বাসা থেকে বের হয়। মাহফুজকে দেখেই তো ফিদা হয়ে যায়। এরপর যা ঘটলো মাহফুজ কল্পনাও করতে পারে নাই। বস, আপনি চিন্তা করবেন না, আমি সব কিছু দেখছি আর আপনার সিকিউরিটি আরো বাড়িয়ে দিচ্ছি। এ কথা বলে মাহফুজ আবার নিজের কাজে চলে যায়। না, এবার আমাকে ব্যবস্থা নিতেই হবে, এই রাজের বংশকে নিপাত করে দেব। সেদিনের মতো অফিস ছুটি হয়ে যায়। মাহফুজ রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সোজা বসের বাসার সামনে চলে যায়। বাসার সামনে মাহফুজ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় বসের মেয়ে বাসা থেকে বের হয়। মাহফুজকে দেখেই তো বসের মেয়ে ফিদা হয়ে যায়। মাহফুজ এমনিতেই দেখতে অনেক স্মার্ট, ফর্সা মুখ, চুলটা মাঝারি আকারে কাটা, তারপরে স্টাইল করে রেখেছে। আজকে একটা নীল শার্ট আর সাদা পায়জামা পরেছে। সত্যি বলতে মাহফুজকে অনেক বেশি সুন্দর লাগছে। যে কোনো মেয়ে ফিদা হতে এতটুকুই যথেষ্ট। তাসফিকে দাঁড়িয়ে থাকতে দেখে মাহফুজ তাকে গাড়িতে বসতে বলল। ম্যাডাম, আপনি দাঁড়িয়ে আছেন কেন? গাড়িতে উঠুন, আপনার কলেজে দেরি হয়ে যাচ্ছে। মাহফুজের কথা শুনে তাসফি চমকে উঠে। এতক্ষণ মাহফুজকে দেখে তাসফি একটা ঘোরের মধ্যে ছিল। একবার দেখেই মাহফুজকে ভালো লেগে যায় তাসফির। তারপর তাসফি গিয়ে গাড়িতে বসে। মাহফুজ ড্রাইভিং সিটে গিয়ে ড্রাইভিং করতে থাকে। কিছুক্ষণ পর তারা কলেজের সামনে এসে পৌঁছায়। তাসফি গাড়ি থেকে নেমে কলেজে চলে যায়। তাসফিকে নামিয়ে দিয়ে গাড়ির দিকে যেতে লাগলাম। হঠাৎ কয়েকটা ছেলে এসে আমাকে ঘিরে ধরল আর আমাকে ধরে নিয়ে যেতে লাগলো। কিছু বুঝে ওঠার আগে এরকম নিয়ে যেতে লাগলো। এমনভাবে সবাই মিলে ধরে রেখেছে, ছুটতেও পারছি না। এই, তোমরা কারা? এমনভাবে কোথায় নিয়ে যাচ্ছ? ওই একদম চুপ করে থাকবি, তা না হলে তোর শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। বয় চুপ করে থাকলাম আর তাদের সাথে যেতে লাগলাম। ছেলেগুলো আমাকে রাজের সামনে নিয়ে গেল। আর এই শহরে এমন কেউ নেই যে রাজকে চিনে না, আমিও তার ব্যতিক্রম নয়। আমাকে দেখে এই কুত্তার বাচ্চা, তোর তো দেখছি তোর বসের উপর খুব মায়া। এবার তোর বসকে বাদ দিয়ে তার মেয়ের উপর নজরদারি করতেছিস। যেখানে আমি তোর বসের মেয়ের দিকে নজর দিয়েছি সেখানে তুই নাক গলাতে গেলে তোর তো দেখছি খুব দরদ। আপনারা শুধু শুধু বসের কোম্পানির উপর নজর দিচ্ছেন কেন? আপনাদের তো টাকা পয়সার অভাব নেই, আর কোম্পানিকে দখল নেওয়ার জন্য বসের মেয়ের দিকে নজর দিচ্ছেন কেন? এবার রেগে গিয়ে ওই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার কথার উপর কথা বলার? আর আমি কি করব কি না করব সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? এটা বলেই রাজ মাহফুজের বুকে বরাবর একটা লাথি মারে আর মাহফুজ ছুটে গিয়ে কয়েক হাত দূরে গিয়ে পড়ে। এত জোরে লাথি মারছে যে মাহফুজের মনে হচ্ছে এক্ষুনি যেন দম বন্ধ হয়ে যাবে। এই, তোরা কি আছিস? ওই কুত্তাটাকে এমনভাবে মারবি যেন বাঁচতে না পারে। বলেই ভিতরে চলে যায়। সাথে সাথে রাজের অনেকগুলো ছেলে এসে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। এক সময় ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। রাজের ছেলেরা তখনও মারতে থাকে। একটু পর তারা খেয়াল করে যে মাহফুজের শরীর আর নড়ছে না। একজন নাকের কাছে হাত দিয়ে দেখে যে নিঃশ্বাসও নিচ্ছে না। তারপর ছেলেগুলো মাহফুজকে গাড়িতে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসে। মাহফুজের নিথর দেহ রাস্তায় পড়ে আছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। সেই পথ দিয়ে মাহফুজের এক বন্ধু যাচ্ছিল। মাহফুজকে এই অবস্থা দেখে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়, তারপর ইমার্জেন্সি রুমে নিয়ে যায়। ওইদিকে বিজয় সাহেব এদিক ওদিক ফাইজারি করছে, কারণ মাহফুজ কলেজ থেকে আসতে এত দেরি হওয়ার কথা নয়।
আবার কোনো বিপদ হলো না তো? বস তখন এই মাহফুজের নাম্বারে ফোন করে। মাহফুজের ফোনটা তখন তাহসিনের কাছে ছিল। ফোনের স্ক্রিনে বসের নাম ভেসে ওঠে। তাহসিন তখন ফোন রিসিভ করতেই, মাহফুজ, তুমি কোথায়? সেই কখন বেরিয়েছো, এখনো আসলে না? মাহফুজের অবস্থা অনেক খারাপ আর ওকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তারপর বিজয় সাহেব ঠিকানা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর হাসপাতালে এসে পৌঁছায়। বিজয় সাহেব চিকিৎসার সব রকম ব্যবস্থা করে। এভাবেই 3 দিন কেটে যায় হাসপাতালে। 4 দিনের মাথায় মাহফুজের জ্ঞান ফিরে। আমার জ্ঞান ফেরার পর চোখ খুলেই দেখি বস তাসফি আমার পাশেই বসে আছে। আমি চারদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলাম কোথায় আছি। বস মনে হয় বিষয়টা বুঝতে পেরেছে। তুমি এখন হাসপাতালে আছো? কোনো সমস্যা নাই, এখন তুমি সম্পূর্ণ নিরাপদ। আমাকে এখানে কে নিয়ে এসেছিল? তোমার এক বন্ধুই তোমাকে এখানে এনেছে। তার সাথে আরও কয়েকজন আছে, তারা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি দরজার সামনে তাকিয়ে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম মাফিয়ার একজন বড় লিডার সিফাত ভাই দরজার সামনে দাঁড়িয়ে কার সাথে যেন গল্প করছে। আর পুরো হসপিটালে মাফিয়ার ছেলেপেলে দিয়ে ভরা। আমার জ্ঞান ফিরছে দেখে সিফাত ভাই আমার কাছে আসলো। সিফাত ভাইয়ের পিছনে দেখি তাহসিনও রুমের ভিতর ঢুকলো। তাহসিন কি দেখেই তো অবাক, হঠাৎ এই তাহসিন কোত্থেকে আসলো? মারফুজ ভাই, এখন আপনার কেমন লাগছে? হ্যাঁ ভাই, অনেক ভালো আছি। আপনি হঠাৎ এখানে? হ্যাঁ ভাই, শুনলাম আপনি হাসপাতালে অ্যাডমিট হয়েছেন, তাই দেখতে চলে আসলাম। তারপর সিফাত ভাই চোখের ইশারা দিয়ে বস আর তাসফিকে পাঠিয়ে দিতে বলল। বস, আপনি এখন যেতে পারেন, আমি ভালো আছি। আর আমার বন্ধু এইখানে আছে, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু বস কিছুতেই যাবে না আমাকে এভাবে রেখে। তারপর অনেক কষ্টে বুঝিয়ে তাদের বাসায় পাঠিয়ে দিলাম। বস আর তাসফি হাসপাতাল থেকে চলে গেল। সিফাত ভাই আমার কাছে চেয়ার টেনে নিয়ে বসলো। মারফুজ ভাই, এক পাশ শুধু বলেন, আপনার এরকম অবস্থা কে করছে? আর মাথা শরীর থেকে আলাদা করে দিব। আপনার গায়ে হাত দেয় কার এত বড় সাহস? হ্যাঁ মাহফুজ, শুধু একবার বল কে এই কাজটা করেছে তোর সাথে, শুধু একবার তার নামটা বল। মনে মনে ভাবতে লাগলাম, এখন যদি বলে দিই যে কাজটা কে করেছে, তাহলে রাতের গ্যাংকে আর খুঁজেই পাওয়া যাবে না। কারণ সিফাত ভাইয়ের পাওয়ার রাজের থেকে অনেক বেশি। আর সিফাত ভাইয়ের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। সিফাত ভাই, কোনো সমস্যা নাই, আমার কিছুই হবে না। আর ওদেরকে সাহায্য করার জন্য আমি নিজেই যথেষ্ট। আর কোনো সমস্যা হলে আপনাকে তো জানাবই। আর আপনার সব ছেলেফেলে নিয়ে চলে যান, না হলে ঝামেলা হতে পারে। ওকে ভাই। তারপর সিফাত ভাই আরও কিছুক্ষণ কথা বলে চলে যায়। তারপর আমি তাহসিনকে কাছে আসতে বলি। হ্যাঁ বল। তাহসিন হলো আমার বেস্ট ফ্রেন্ড, আমার ডান হাত। আমাকে মেরেছে রাজ। সিফাত ভাইকে যদি রাজের ব্যাপারে বলতাম তাহলে ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। তাই তোকে বললাম কথাটা। আর হ্যাঁ, আমাকে যারা মেরেছে তাদের সবাইকে বিকেলের মধ্যে আমার কাছে চাই। তুই চিন্তা করিস না, বিকালের মধ্যে তোর পায়ের নিচে সবগুলোকে ফেলবো। তবে হ্যাঁ, সাবধানে যাস যাতে কোনো বিপদ না হয়। আরে তুই থাকতে আমার গায়ে হাত দেওয়ার মতো সাহস কার আছে? তারপর তাহসিন চলে গেল। আমি একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে বিজয় সাহেব হাসপাতাল থেকে সোজা অফিসে চলে গেল। অফিসে গিয়ে নিজের কেবিনে বসে ভাবতে লাগলো যে মাহফুজ তো এখন অসুস্থ, কিন্তু আমার আর আমার মেয়ের সেফ থাকার জন্য কাউকে লাগবে। কিন্তু কাউকে এখন বিশ্বাস করতে পারছি না। আমার সেফটির জন্য এমন কাউকে লাগবে যাকে আমি বিশ্বাস করতে পারবো। বিজয় সাহেব অনেক ভাবছে, কিন্তু কাকে ঠিক করবে ভেবেই পাচ্ছে না। হঠাৎই বিজয় সাহেবের মনে পড়লো একটা গ্যাংয়ের কথা।
যেই গ্যাংয়ের লিডার হলো তুহিন, আর তুহিনের সাথে বিজয় সাহেবের অনেক ভালো সম্পর্ক। রাজ, তুমি যতই আমাকে ভয় দেখাও না কেন, আমাকে পিছু হাঁটানো অত সোজা নয়। তখন এই বিজয় সাহেবের তুহিনের আস্তানার দিকে গাড়ি বেরিয়ে পড়ল। প্রায় 10 মিনিট পর তুহিনের আস্তানায় গিয়ে পৌঁছালো। তুহিন বিজয় সাহেবকে দেখেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আরে বিজয় আঙ্কেলজি, কি অবস্থা আপনার? তুহিনের বয়স বিজয় সাহেবের ছেলের মতোই, তাই আঙ্কেল বলেই ডাকে। এই কে আছিস, আঙ্কেলকে বসতে দে। তারপর তুহিনের ছেলেরা বিজয় সাহেবকে বসতে দেয়। বলুন আঙ্কেল, এতদিন পর আপনার এই ছেলেকে স্মরণ করলেন, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ বাবা, একটা সমস্যা হয়েছে। কি হয়েছে বলুন আঙ্কেল, আমি সবসময় আপনার সাথে আছি। আমাদের এখন জীবনটা সংকটের মধ্যে আছে। একটা গ্যাং আমাদের উপর নজর দিয়েছে, বিশেষ করে কোম্পানির উপর। আবার আমার একমাত্র মেয়ের দিকেও নজর পড়েছে ওদের। তাই কোনো উপায় না পেয়ে তোমার কাছে এসেছি। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমি আপনার বিষয়টা দেখতেছি। আমি আমার ছেলেদেরকে আপনার গার্ড দেওয়ার জন্য পাঠিয়ে দেব, আপনি এখন নিশ্চিন্তে থাকুন। তারপর বিজয় সাহেব অফিসে চলে যান। অফিসে গিয়ে নিজের কেবিনে যান, কারণ অফিসে কিছু কাজ বাদ পড়ে আছে। বিজয় সাহেব কাজ করতে আছে, এমন সময় নীলা আসলো। স্যার, আসতে পারি? আরে নীলা যে, ভিতরে আসো। কোনো কাজ আছে নিশ্চয়? জি স্যার, আপনার একটু খোঁজ নেওয়ার জন্য আসলাম, আর মাহফুজের কি অবস্থা তাই জানার জন্য আসলাম। হ্যাঁ, আমি এখন ভালো আছি, আর মেহফুজ হাসপাতালে আছে। তুমি চাইলে দেখা করে যেতে পারো। ধন্যবাদ স্যার। এরপর নীলা বসের কেবিন থেকে বেরিয়ে নিজের কাজে চলে যায়, আর ভাবে যে কাল সকালে মাহফুজকে দেখতে যাবে। বিকেলবেলার দিকে মাহফুজের ঘুম ভাঙে, তখন নার্স এসে চেক করে যায়। নার্স যাওয়ার পর মাহফুজ উঠে বসে, কারণ শুয়ে থাকতে আর ভালো লাগছে না। তখনই কেবিনে তাহসিন ঢুকে, আর মাহফুজের কাছে এসে দাঁড়ালো। মাহফুজ, ওদের 5টাকে ধরে নিয়ে আসছি, আর আমাদের গোডাউনে আটকায় রাখছি। প্রথমে তো কেউ বলতেই চাইছিল না, পরে উপায় না পেয়ে ওদের মাথায় গুলি ঠেকাতেই স্বীকার করলো। তোর কোনো সমস্যা হয়নি তো? আরে না, সমস্যা হবে কেন? আমরা একসাথে 20 জন গিয়েছিলাম, আর তুই থাকতে কারোর এই ক্ষমতা নাই আমাকে টাচ করার। ঠিক, সাথে ভালো কাজ করছিস। এখন থেকে ওদের জামাই আদর করে রাখিস। আমি সুস্থ হওয়ার পর ওদের ব্যবস্থা নেব। তুই এখন নিলয় আর হাবিবকে রাজের ছেলেদের সাথে মিশতে বলবি, যেন কেউ টের না পায়। তারপর ওদের কাজ হলো রাজ কখন কি করে সব কিছু জানানো। নিলয় আর হাবিব হলো মাহফুজের ইনফরমার। তারপর তাহসিন মাহফুজের খাবার দিয়ে বিদায় নিয়ে গোডাউনে চলে যায়। মাহফুজ বসে খেতে থাকে, কারণ খাওয়ার পর ওষুধ খেতে হবে। এমন সময় তাসফি মাহফুজের কেবিনে ঢুকলো। তাসফিকে দেখেই তো মাহফুজ অনেক অবাক হলো। একটু উঠে বসার চেষ্টা করলো, কিন্তু শরীরের ব্যথায় সম্ভব হলো না। এই আপনি কি করছেন? আমাকে দেখে বসতে হবে না, আর আপনার শরীর এখনো ভালো হয়নি, আপনি শুয়ে থাকুন। তারপর আর কি, তাসফির কথাই শুনতে থাকলাম। তারপর তাসফি আমার কাছে চেয়ার টেনে এসে বসলো। আপনার শরীর এখন কেমন লাগছে? হ্যাঁ, এখন অনেক ভালো আছি। আপনার শরীর কেমন আছে? এই আমাকে আপনি করে বলছেন কেন? আমি কি আপনার সিনিয়র নাকি? না, মানে টানে কিছু জানি না, আমাকে এখন থেকে তুমি করে বলবেন। তাসফির হঠাৎ এমন রেগে যাওয়াতে ভয় পেয়ে যায়। আচ্ছা, এখন থেকে তুমি করেই বলবো। তুমি করেই বলতে হবে। আর শুনুন, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলতে পারি না, তাই সোজাসুজি বলে দিচ্ছি। তারপর তাসফি আমাকে যা বললো সেটা শুনে পুরাই অবাক হয়ে গেলাম। হ্যাঁ বলবো নাকি না বলবো কিছুই বুঝতে পারছি না।
তারপর তাসফি আমাকে যা বললো সেটা শুনে পুরাই অবাক হয়ে গেলাম। হ্যাঁ বলবো নাকি না বলবো কিছুই ভেবে পাচ্ছি না। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলতে পারি না, তাই সোজাসুজি বলে দিচ্ছি। আপনি প্রথম যেদিন আমাকে কলেজ নেওয়ার জন্য আমাদের বাসায় গিয়েছিলেন, সেই দিনই আপনাকে প্রথম দেখে আপনাকে ভালো লেগে যায়। জীবনে কাউকে ভালোবাসলাম, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমাকে কি আপনার পছন্দ হয়? মাহফুজ তো তাসফির কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না, একদম চুপ হয়ে আছে। মাহফুজের চুপ থাকা দেখে তাসফি আবার বলে উঠল, এই আপনি চুপ করে আছেন কেন? আমাকে আপনার ভালো লাগে নাকি তাই বলুন। দেখো তাসফি, সেটা কিভাবে সম্ভব? আমার মতো একজন বডিগার্ডকে তুমি ভালোবাসো, এ কথা তোমার বাবা জানলে আমার চাকরি থেকে বের করে দিবে। তাছাড়া আমার আসল পরিচয় তুমি জানো না, আমার আসল পরিচয় জানলে তুমিও আমাকে ঘৃণা করতে। আমি কিছু শুনতে চাই না, ব্যাস। আপনি সুস্থ হওয়া পর্যন্ত ভাবার সময় দিলাম, তারপর আপনার সিদ্ধান্ত জানাবেন। বলেই তাসফি চলে গেল। আমি তাসফি চলে যাওয়ার দিকে হা হয়ে তাকিয়ে রইলাম। কি জল্লাদ মেয়ে রে বাবা, মেয়েটা বলে কি? আর তাসফি তো জানে না যে আমি খারাপ কাজ করি, তবে তাসফিকে একদম হুরপরিদের মতো লাগে। সত্যি বলতে আমি ওকে ভালোবেসে ফেলেছি। তারপর খাওয়া শেষ করে ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। এদিকে বিজয় সাহেব নিজের কেবিনে বসে আছে। তুই অনেকগুলো ছেলে পাঠিয়েছে বিজয় সাহেবের সিকিউরিটির জন্য। ছেলেগুলো অফিসে এসে বিজয় সাহেবের কেবিনে ঢুকে যায়। কে তোমরা, আর কি চাও? আমাদেরকে তুহিন ভাই পাঠিয়েছে। ও আচ্ছা, তোমরা তুহিনের লোক। আচ্ছা, আমার কোম্পানিকে ভালোভাবে পাহারা দিবে, বিশেষ করে আমার মেয়েকে সেফ রাখবে, এটাই তোমাদের প্রধান দায়িত্ব। ছেলেগুলো নিজের কাজ বুঝে নিয়ে নিজের কাজে চলে যায়। এখন একটু শান্তি পেলাম। তখনই নীলা বিজয় সাহেবের কেবিনে আসলো। এই তো ভালো আছি, তোমার কি অবস্থা? আমিও ভালো আছি স্যার। আরেকটা কথা স্যার, আমি একটু মাহফুজের সাথে দেখা করতে যেতে চাচ্ছি, যদি আপনি অনুমতি দেন। ওকে, যাও, কোনো সমস্যা নাই, দেখা করে আসো। এরপর নীলা অফিস থেকে বেরিয়ে হাসপাতালে চলে আসলো। তারপর মাহফুজের কেবিনে যায়। ওই নীলা, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। তোমার শরীর এখন কেমন? হ্যাঁ, আমি এখন অনেক ভালো। এভাবেই কিছু কথা বলে নীলা আবার অফিসে চলে যায়। মাহফুজ এখন বেশ ভালোই লাগছে। দুপুরে ডাক্তার এসে মাহফুজকে চেক করে রিলিজ করে দেয়। তারপর তাহসিন এসে মাহফুজকে বাসায় নিয়ে যায়। কিরে তাহসিন, মাল ওই কয়টার কি অবস্থা? হ্যাঁ, ভালোভাবে রাখছি যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও খেয়াল রাখছি। ওকে, ঠিক আছে, আজ বিকেল পর্যন্ত জামাই আদর করে রাখ। বিকেলে এসে আমি মিষ্টি মুখ করাবো ওদের। ওকে, তুই ফ্রেশ হয়ে বিশ্রাম নে, এখন পরে গোডাউন আসবি। বলেই তাহসিন চলে যায়। আমিও কাপড়গুলো খুলে ওয়াশরুমে শাওয়ার নিতে চলে গেলাম। অনেক দিন ধরে হাসপাতালে শুয়ে থেকে শরীরে জং ধরে গেছে। অনেকক্ষণ ধরে শাওয়ার নিলাম। এরপর রুম থেকে বের হয়ে কিছু খেয়ে নিলাম। এভাবেই দেখতে দেখতে বিকেল হয়ে গেল। তখন গোডাউনের দেশে বেরিয়ে পড়লাম। একটু পর গোডাউনে পৌঁছে গেলাম। গিয়ে দেখি রাজের 5টা ছেলেকেই তাহসিন শিকল দিয়ে বেঁধে রেখেছে। আমি ওদের কাছে যেতেই ওদের মধ্যে একজন বলে উঠল, ওই তোকে না মেরে রাস্তায় ফেলে দিয়ে আসলাম, তাহলে বেঁচে গেলে কি করে? ওই কুত্তার বাচ্চা, বাপ কি কখনো মরে নাকি? আমি মারা গেলে তোদের শরীর থেকে জানটা আলাদা করবে কি? বলেই সজোরে বুকের মধ্যে একটা লাত্তি মারলাম। আমার আসল পরিচয় জানিস? কার গায়ে হাত দিছিস সেটা যদি একবার জানতি তাহলে দম আটকে মারা যেতি। তারপর তাহসিনকে বললাম মোটা একটা রড আর কাটারটা নিয়ে আসতে। রডটা হাতে নিয়ে ফাঁসটাকে এক জায়গায় করে পায়ে বাড়ি দিলাম। সাথে সাথে মড়র করে হাড়ভাঙ্গা শব্দ হলো আর ওরা ও মা গো বলে চিৎকার করলো। তারপর কাঁঠার নিয়ে একটার কাছে গেলাম। কাঁঠারটা আঙ্গুলের ফিকে ঢুকিয়ে চাপ দিতেই একটা আঙ্গুল আলাদা হয়ে যায়। সাথে সাথে ষাঁড়ের মতো চিৎকার করে ওঠে। বাকিগুলো হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো।
আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা না বুঝে এমনটা করে ফেলেছি। দয়া করে আমাদেরকে মেরো না। কেন রে কুত্তার বাচ্চা, আমাকে মারার সময় কথাগুলো তোদের মনে ছিল না? এখন তো তোদের জামাই আদর করবই বলে কাঠার দিয়ে এলোপাতাড়ি ওদের বুকে মারতে থাকলাম। তারপর বাকিগুলো সব কয়টা আঙ্গুল কেটে নিলাম। অনেক রক্ত পড়ছিল, তাই টেপ দিয়ে আঙ্গুলের মাথা ফেঁচিয়ে দিলাম। তখন সব কয়টা গলা কাটা মুরগির মতো করছিল। সাথে সাথে ওদের বুক থেকে অসর দ্বারা রক্ত পড়তে লাগলো। এভাবে আর কিছুক্ষণ থাকলে ওদের জীবন চলে যেতে যথেষ্ট, কিন্তু ওদেরকে বেশি কষ্ট দিতে চাই না। আমার পরিচয় শুনলে ওদের মরতে একটু সুবিধা হবে। তখন ওদের কানের কাছে মুখ নিয়ে আমার পরিচয় দিলাম। সাথে সাথে ওদের চোখগুলো বড় বড় হয়ে গেল আর দম আটকে মারা গেল। তাহসিনকে বললাম ওদের লাশগুলো শহরের মেন পয়েন্টে ঝুলিয়ে রাখতে, যেন শহরের সবাই দেখতে পারে। তারপর বাসায় চলে আসলাম। হ্যাঁ, এখন একটু শান্তি লাগছে ওদেরকে মেরে। রাতে বিছানায় শুয়ে আছি, এমন সময় অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। অপরিচিত নাম্বার বলে প্রথমে ধরলাম না, দ্বিতীয়বার আবার ফোন আসলো। এবার ফোনটা রিসিভ করতেই মেয়েলি কণ্ঠে আসলো। হ্যাঁ, কে বলছেন? আমি। আরে আমিটা কি? দেখুন পরিচয় দিন, আর না হয় ফোনটা কেটে দিন। ও তাসফি, আসলে হঠাৎ ফোন দিলে তো। কেন, ফোন দিতে পারি না নাকি? সেটা নয়, কিন্তু আমার নাম্বার কোথায় পেলে? যাকে ভালোবাসি তার নাম্বার পেতে সময় লাগে নাকি? আচ্ছা, আমাকে আপনার ভালো লাগে নাকি সেটা বলেন। তাসফির কথা শুনে চুপ হয়ে গেলাম। এ কথার মধ্যে আবার এই কথা কেন? মেয়েটা আসলেই পাগল। কি হলো, চুপ করে আছেন কেন? বলেন আমাকে আপনার ভালো লাগে নাকি। আমি আর কোনো অজুহাত শুনবো না। আমি এই জীবনে কাউকে ভালোবাসলাম, আর এখন যদি না বলেন তাহলে আমি কিন্তু খারাপ কিছু করে ফেলবো। না, কি যে করি মেয়েটাকে নিয়ে। এখন না বললে যদি কিছু একটা করে বসে, তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। কি হলো? হ্যাঁ, আমিও ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু তোমার বাবা কি আমাকে মেনে নেবে? হ্যাঁ, মেনে নিবে, কারণ আমি যা বলি আমার বাবা তাই শুনে। আমার সুখের জন্য বাবা সব কিছুই করবে। তারপর তাসফির সাথে আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম, কারণ সকালে উঠে অফিসে যেতে হবে। অনেক দিন হলো অফিসে যাওয়া হয় না। সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো শহরে হইচই হয়ে গেছে। মাফিয়ার ছেলেগুলোকে এত খারাপভাবে মারলো কে? ওইদিকে রাজের তো অবস্থা আরও খারাপ। রাজ তো পুরো পাগল হয়ে গেছে। যেভাবেই হোক ওর ছেলেদের খুনিকে ধরবেই, কিন্তু মাহফুজকে ওদের 14 গোষ্ঠী চেষ্টা করলেও ধরতে পারবে না। মাহফুজ নিশ্চিন্তে বসে আছে, যেন কিছুই হয়নি। অফিসের সময় হয়ে যাচ্ছে বলে ওয়াশরুমে যাই শাওয়ার নিতে। ওয়াশরুম থেকে বের হয়ে অফিসের ড্রেস পরে বাসা থেকে বের হবে এমন সময় ফোনটা বেজে ওঠে। তারপর ফোনটা রিসিভ করা যা শুনে তাতে মাহফুজের হুঁশ উড়ে যায়। হ্যাঁ নীল, বল কি অবস্থা? নীল হলো মাহফুজের ইনফরমার। রাজ ভাই, বিজয় সাহেব বাড়িতে মাইন ফিট করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, আর মাইন এর সাথে বিজয় সাহেবের এবং তার মেয়েকে উড়িয়ে দিবে। কি বলিস তুই? নীল, তোর মাথা ঠিক আছে তো? পাগল হয়ে গেছিস নাকি তুই? না ভাই, আমার মাথায় একদমই ঠিক আছে। রাজের সাথে থেকে শুধু ওদের পাল্লায় সম্পর্কে যা জানলাম তাই বললাম আর কি। তারপর ফোনটা কেটে দিলাম। নীলের কথাই চিন্তা পড়ে গেলাম যে কিভাবে কি করব। পরে চিন্তা করলাম যে রাজ তো শুধু প্ল্যান করছে, কাজ করতে দেরি আছে। ততদিনই আমি রাজের সব প্ল্যান বিফলে দিব। তারপর অফিসের দিকে রওনা দিলাম। বাসা থেকে বের হতেই আবার ফোনটা বেজে উঠল। ফোন বাজতে অস্বস্তি লাগছিল, কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি বস ফোন করেছে। হ্যাঁ বস, বলেন। মাহফুজ, কোথায় আছো তুমি? তাসফিয়াকে তো কলেজে নিতে হবে, তাড়াতাড়ি বাসায় আসো। ও, আমার তো সে কথা মনেই নেই। নীলের কথাই তো ভুলেই গেছিলাম।
এরপর বসের বাসার দিকে রওনা দিলাম। একটু পর বসের বাসার সামনে পৌঁছে গেলাম। গিয়ে দেখি তাসফি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আজ খুব সুন্দর করে সেজেছে। আমি গাড়ির সামনে যেতেই তাসফি বলে উঠল, আচ্ছা, আজ আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগতেছে, একদম হুরফরিদের মতো। আমার কথা শুনে তাসফি মাথা নিচু করে ফেলেছে। তারপর দুজনেই গাড়িতে গিয়ে বসলাম। আমি গাড়ি ড্রাইভিং করতেছি আর খেয়াল করতেছি তাসফি লুকিং গ্লাসের দিকে বারবার তাকিয়ে আমাকে দেখছে। এভাবেই কিছুক্ষণ পর তাসফির কলেজের সামনে চলে আসলাম। তাসফি গাড়ি থেকে নেমে আমার কাছে আসলো। আচ্ছা, আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, এখন থেকে কি তুমি করে বলতে পারি? এ কথা বলেই লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। এই মেয়েটা যে এত লজ্জা নেই কিভাবে বেঁচে আছে? হ্যাঁ, তুমি করে বলতে পারো। ধন্যবাদ তোমাকে। বলেই কলেজে ভিতরে চলে গেল। তারপর আমি অফিসের দিকে যেতে লাগলাম। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম, কিন্তু গেটের সামনে যেতেই একটু অবাক হলাম। কারণ গেটের সামনে যারা পাহারা দিচ্ছে সবারই নতুন মুখ। আমি কিছুই বুঝতে পারলাম না যে ব্যাপারটা কি। সোজা নিজের কাজে আন্ডারগ্রাউন্ড রুমে চলে গেলাম। এদিকে রাজ তার ছেলেদের সাথে বসে আছে। এমন সময় রাজের ইনফরমার এসে রাজের সামনে দাঁড়ালো। কিরে, কোনো নতুন খবর পেলে? হ্যাঁ বস, একেবারে তাজা খবর। বিজয় সাহেব তুহিনের কাছে গিয়েছিল কিছু ছেলেদেরকে দেওয়ার জন্য, যাতে করে কোম্পানির গার্ড বিষয়টা নিশ্চিত করতে পারে। ওই ছোট লোকের বাচ্চাকে ওর মেয়ে সহ মাইন দিয়ে উড়িয়ে দেব। ওর বাড়ি আর কোম্পানি কোনো অস্তিত্ব খুঁজে পাবে না। এই শফিক, তুহিনকে ফোন করে আসতে বল। তারপর শফিক ফোন করে তুহিনকে আসতে বলে। শফিক হলো রাজের ডান হাত। ফোন করার একটু পরেই তুহিন চলে আসে রাজের আড্ডায়। তুহিন এসে রাজের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রাজ তুহিনকে কন্ট্রোল করে। জি বস, বলুন, হঠাৎ জরুরি তলব করলেন যে? তুই বলে বিজয় সাহেবের কোম্পানিতে তোর ছেলেদের পাঠিয়েছিস। জি বস, উনি আমাকে ছেলের মতো দেখেন। আমার কাছে এসে বললেন যে একটা গ্যাং ওনাকে হুমকি দিয়েছে, ওনার সেফটির দরকার, তাই আমার ছেলেদেরকে পাঠিয়েছি। তুই কি জানিস যে সেই গ্যাংটাকে? সেইটা হলো আমার গ্যাং, আর আমার চোখ পড়ছে বিজয়ের কোম্পানির দিকে। জি বস, আমি জানতাম না যে এটা আপনার গ্যাং। আমি এক্ষুনি আমার ছেলেদেরকে ফিরে আনতেছি। তখন তুহিন তার ছেলেদেরকে ফিরে আসতে বলে। এদিকে বিজয় সাহেব নিজের কেবিনে বসে কাজ করছে। একটা বড় প্রজেক্ট তার হাতে আসাতে গভীর মনোযোগ দিয়ে কাজ করতে হচ্ছে। এমন সময় তুহিন ছেলেরা বিজয় সাহেবের কেবিনে আসে। ছেলেগুলোর মধ্যে একজন বলে ওঠে, বিজয় সাহেব আমাদের বস, আমাদেরকে এক্ষুনি ফিরে যেতে বলেছে আর পাহারা দিতে নিষেধ করেছেন, তাই আমরা চলে যাচ্ছি। বিজয় সাহেব কাজ করতেছিল। ছেলেটার কথা শুনে বিজয় সাহেব চমকে উঠে। পাহারা দিতে নিষেধ করেছে মানে? কি বলছো? তোমাদের মাথা ঠিক আছে তো? এত কথা শোনার সময় আমাদের নাই। আমাদের কাছে অর্ডার আছে চলে যাওয়ার জন্য, তাই দেরি করা সম্ভব না। আপনার দরকার হলে বসের সাথে কথা বলেন। বলেই ছেলেগুলো চলে যায়। বিজয় সাহেব তো অনেক অবাক হয়ে যায় ছেলেগুলোর কথা শুনে। কিন্তু তুহিন হঠাৎ এমন করলো কেন? বিজয় সাহেব যেন কিছুই মিলাতে পারছে না তুহিনের ব্যবহার। বিজয় সাহেব সাথে সাথে তুহিনকে ফোন দেয়। একবার বাজতেই তুহিন ফোন উঠায়। তুহিন, তুমি বলেছো তোমার ছেলেদের ফিরে নিয়েছো? হ্যাঁ আঙ্কেল, এছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। আমাকে উপর থেকে এর কারণে চাপ দেওয়া হচ্ছে, তাই আমি পারবো না, আমাকে মাফ করে দিন। বিজয় সাহেব তো তুহিনের কথা শুনে ভেঙে পড়ে। তুহিন ছিল নিজের ছেলের মতো। বিজয় সাহেব টেবিলের উপর মাথা রেখে ভাবতে লাগলেন যে কি করা যায়, কারণ কোম্পানির সেফটির জন্য তুহিনের ছেলেদের আনছিল।
বিজয় সাহেব সিদ্ধান্ত নিলেন যে এবার মাহফুজের সমস্ত কিছুর দায়িত্ব দেবে, কারণ মাহফুজকে বিজয় সাহেবের মনে ধরছে। মাহফুজ এতদিন নিজের ছেলের মতো কোম্পানি আর বিজয় সাহেবের পরিবার দেখাশোনা করছে। মাহফুজ আন্ডারগ্রাউন্ড রুমে বসে সবগুলো সিসি ক্যামেরা দিকে নজর রাখছে। কোম্পানির গুরুত্বপূর্ণ জায়গাগুলো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। এখন শুধু বিজয় সাহেবের বাড়ির সিসি ক্যামেরাগুলো লাগাতে হবে, যাতে করে বাড়িতে বসে সব কিছুর উপর নজর রাখতে পারে। তারপর বিজয় সাহেবের কাছ থেকে ছুটি নিলাম বাইরে যাব বলে, কিন্তু আসল উদ্দেশ্য তার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো। কিন্তু গেটের কাছে আসতে দেখি সেই অচেনা ছেলেগুলো একটাও নেই। মনের মধ্যে খটকা লেগছিল। যাই হোক, বসের কাছে জেনে নেব বিষয়টা। তারপর বিজয় সাহেবের বাড়িতে সিসি ক্যামেরাগুলো লাগিয়ে দিয়ে আসলাম। অফিসে ঢুকতে এমন সময় ফোন এলো। তাকিয়ে দেখি আননোন নাম্বার। ফোনটা রিসিভ হয়ে গেল। বুঝতে পারলাম যে বসের ফোন এসেছে। এরপর ফোনটা কানে নিলাম। হ্যালো, কে বলছেন? আমি তোর বাপ রাজ রে। তুই আবার ফোন দিয়েছিস? তোকে কিছু কথা বলে, তোর কাছে কোম্পানি চেয়েছিলাম, নিজের ইচ্ছায় দেশ নাই। কোম্পানিকে পাবো বলে আশা ছিলাম, কিন্তু তোর মেয়েকে দেখলাম সেদিন। তোর মেয়ে তো পুরাই জাক্কাস দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। এখন তোর কাছে দুটো অপশন, হয় তোর মেয়েকে দিবি আর না হয় তোর কোম্পানি। যদি তাও না করিস তাহলে তোর মেয়েকে খুঁজে পাবি না, আর মাইনের দাগ খায় তোর অফিসার বাড়ি কিছুই খুঁজে পাবি না বলে রাজ ফোনটা কেটে দেয়। রাজের কথা শুনে তো মাহফুজের মাথায় রক্ত উঠে যায়। রাজের এত বড় সাহস কি করে হয় তাসফিকে নিয়ে এত বড় কথা বলার? এই মাফিয়াদের কারণে পরিবার থেকে ঝরে গিয়েছে, আর ঝরে যাওয়ার কারণের মধ্যে রাজেরও হাত ছিল। তাই প্রথম রাজকে শেষ করতে হবে, আর এটার জন্য আমাকে আগে জীবনে ফিরে যেতে হবে। এরপর অফিসে যেতেই বসের ডাক পড়লো। বসের কেবিনে গেলাম। হ্যাঁ মাহফুজ, এসো, ভিতরে এসো। তারপর ভিতরে গিয়ে বসের সামনে বসলাম। শোনো মাহফুজ, তোমাকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। কাজটা আমার ব্যক্তিগত, আর আমি একমাত্র তোমাকেই ভরসা করি। এরপর বস যা বলল তা শুনে তো বুকের বাম পাশে সিনসিন ব্যথা শুরু হলো। শোনো মাহফুজ, তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। কাজটা আমার ব্যক্তিগত, আর আমি একমাত্র তোমাকেই ভরসা করি। হ্যাঁ বলুন, কি বলবেন? দেখো মাহফুজ, তোমার রাজের নজর আমার কোম্পানির সাথে আমার মেয়ের দিকেও পড়েছে, তাই আমি আমার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছি। এই ব্যাপারে তুমি আমাকে সাহায্য করবে। বসের কথা শুনে তো বুকের বাম পাশে সিনসিন ব্যথা শুরু হলো। জীবনে একজনকে ভালোবাসলাম, তাও অন্যের হয়ে যাবে? ঠিক আছে বস, যা প্রয়োজন হবে আমাকে বলবেন বলেই মন খারাপ করে বসের কেবিন থেকে বেরিয়ে গেলাম। তারপর নিজের কাজে চলে গেলাম। এদিকে রাজের তো প্ল্যান হয়ে গেছে, মাইন কোথায় ফিট করবে আর বিজয় সাহেবের মেয়েকে তুলে আনবে। রাজের কাছে যে মাহফুজের ইনফরমাল লুকিয়ে আছে সে বিষয়ে রাজ জানে না। রাজ ওর ছেলেদের নিয়ে আড্ডায় বসে আছে। এমন সময় রিফাত ভাই আসে। রিফাত ভাইকে দেখে রাজ দাঁড়িয়ে যায়। শিফাত ভাই, আপনি হঠাৎ করে কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। তোর কি খবর? এই আপনার জন্য ভালো আছি। তো বলুন, কী কাজে আসছেন আমার কাছে? শোন রাজ, ভালো খবর আছে। আমি জানি তুই বিজয়ের কোম্পানিকে টার্গেট করেছিস, আবার প্রথম দেখাতে তার মেয়েকেও তোর ভালো লেগেছে। অর্থাৎ বিজয়ের মেয়েকে তুলে নিতে পারলেই বিজয় দুর্বল হয়ে যাবে। কিন্তু ওইখানে মাফিয়া কিং মারফুজ বসে আছে, যার আন্ডারে আমরা কাজ করি। বলেন কি শিফাত ভাই, মাফিয়া কিং মাহফুজকে তো আমরা মেরে ফেলার জন্য ওদের আগ্রহে বসে আছে, কিন্তু এই মাহফুজ যে কোথায় থাকে তাই তো জানতাম না। এখন তো মারার জন্য সুবিধা হবে।
হ্যাঁ, আরও একটা কথা জানতে পারছি যে মারফুজ বিজয়ের মেয়েকে ভালোবাসে। অতএব বিজয়ের মেয়েকে জিম্মি করলেই মারফুজ তোর হাতের নাগালে। আর আমিও মারফুজকে মারার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারতেছিলাম না। এইবার সুযোগ পাইছি মারফুজকে মারার। হ্যাঁ, ঠিক বলেছেন। আমি কাল রাতে সব ব্যবস্থা করতেছি। মাহফুজের ইনফরমার হাবিব আর নিলয় রাজদের এই প্ল্যান শুনে সাথে সাথে মাহফুজকে ফোন দেয়। মাহফুজ একটু বিশ্রাম নিচ্ছে, আর তখন এই ফোনটা বেজে ওঠে। হ্যাঁ মাহফুজ, বল কি খবর? ভাই, একদম তাজা খবর আছে। তারপরে হাবিব রাজের প্ল্যানের সম্পর্কে মাহফুজকে সব জানিয়ে দিই। আর সিফাত ভাই আপনাকে মারার প্ল্যান করছি। ঠিক আছে, প্ল্যান আমার কাছেও আছে। আর কালই রাজের শেষ দিন, তুই শুধু একটা কাজ কর, রাজের কাছে যে পৌঁছে দিবি যে বিজয় সাহেব তার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছে, বাকি সব আমি করব। ঠিক আছে ভাই। তারপর হাবিব রাজের কাছে পৌঁছে দেয় যে বিজয় সাহেবের মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে। কথাটা শুনেই তো রাজের মাথায় রক্ত চেপে যায়। বিজয়ের বাচ্চার এত বড় সাহস যে ওর মেয়ের বিয়ে ঠিক করে, যেখানে আমি ওর মেয়েকে চাইছি। কালই ওর মেয়ে আর ওকে ধরে আনবো, আর মাইন দিয়ে কোম্পানি বাড়ির সব উড়িয়ে দেব। এদিকে মাহফুজ অন্য প্ল্যান করে বসে আছে, এই রাজকে কালই মাটির সাথে মিশিয়ে দিব। কতদিন চুপ করেছিলাম, কিন্তু এখন আর না। মাহফুজ তাহসিন কাছে ফোন করে। তাহসিন, তুই কোথায় আছিস? এই তো এক জায়গায় একটু কাজে আসছি। আজ বিকেলে মাফিয়ার সব ছেলেদের খবর দিয়ে আড্ডায় আসতে বল। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। বিকেলে অফিস ছুটি হলে মাহফুজ বাসায় আসে। বাসায় গিয়ে রেডি হয়ে আড্ডায় চলে যায়। গিয়ে দেখে আগে থেকেই সবাই বসে আছে। তারপর মাহফুজ আড্ডায় ঢুকে যায়। মাহফুজকে দেখেই সবাই দাঁড়িয়ে যায়। তারপর মাহফুজ একটি চেয়ারে গিয়ে বসে। হ্যাঁ বল মাহফুজ, কি জন্য ডেকেছিস? শোন তোরা সবাই, রাজকে মেরে ফেলার জন্য সমস্ত ব্যবস্থা আছে, আর টার্গেট করেছে বিজয় সাহেব আর তাসফিককে। ওরা জেনে গেছে যে আমি তাসফিককে ভালোবাসি, তাই তাসফিককে দিয়ে আমাকে ধরবে, কিন্তু বিজয় সাহেবকে মাইন দিয়ে উড়ে দেওয়ার ভয় দেখিয়েছে। রাজের মনে হয় আজ রাতেই মাইন লাগাবে বিজয় সাহেবের কোম্পানি আর বাড়ির পাশে। ওরা কিছু করতে পারবে না, আমরা সবাই আছি। আর শুনতে হচ্ছেন, তুই আমাদের ছেলেদের দুটো দল করবি। একটা গ্রুপ রাতের সব মাইন ফ্রিজ করে দিবি, আর একটা গ্রুপ কাজ হলো রাজের আড্ডায় জায়গায় চারপাশে যত আড্ডাখানা আছে সবগুলো চারপাশে মাইন লাগানো। ওকে, সব কিছু হয়ে যাবে, তুই নিশ্চিন্তে থাক। তারপর মাহফুজ বাসায় চলে যায়। এদিকে মাহফুজের ধারণা অনুযায়ী রাজের ছেলেরা রাতেই কোম্পানি আর বিজয় সাহেবের বাড়ির চারপাশে মাইন লাগিয়ে দিয়ে যায়। মাহফুজ তো আগে থেকে সিসি ক্যামেরা লাগিয়েছিল, তাই সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে গেছে। তারপর মাহফুজ সেই ভিডিওটা তাহসিনের কাছে পাঠিয়ে দেয় আর সবগুলো মাইন নষ্ট করে দিতে বলে। তারপর ঘুমিয়ে যায়। তাহসিনও কাজে লেগে যায়। ছেলে ফেলে নিয়ে রাতের মধ্যেই সবগুলো ফিউজ করে ফেলে। মাহফুজ সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসের দিকে রওনা দেয়। অফিসে পৌঁছে মন দিয়ে কাজ করতে থাকে। এভাবেই দুপুর হয়ে যায়। হঠাৎ মাহফুজের কাছে একটা ফোন আসে। মাহফুজ ফোনটা রিসিভ করতেই রাজ বলে ওঠে, মাহফুজ, তুই কি ভেবেছিস তোর ইনফরমার দিয়ে আমার সব তথ্য নিয়ে নিবি? সেটা কখনই সম্ভব নয়, কারণ তোর ইনফরমারকে আমি বন্দি করে ফেলেছি। এই নে দর গলা শোন। তারপর রাজ হাবিব আর নিলয়ের মুখের কাছে ফোনটা ধরে। ভাই, আমাদের কিছুই হবে না, আপনি আসেন তো, আমরা জানি আপনি আমাদেরকে বাঁচাবেন। বলেই ফোনটা নিয়ে দেই। এদিকে মাহফুজ রাজের মুখ থেকে বিজয় সাহেবের কথা শোনার জন্য বসে আছে, কারণ মাহফুজ জানে যে বিজয় সাহেব আর তাসফিকে রাজ তুলে নিয়ে গেছে। মাহফুজ শোন, আরেকটা কথা, তোর ভালোবাসার তাসফিক আর বিজয়কে ধরে নিয়ে আসছে। যদি সবাইকে বাঁচাতে চাস তাহলে আজ সন্ধ্যায় আমাদের আড্ডায় চলে আয়।
আমি মেসেজে ঠিকানা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একাই আসবি, কোনো অস্ত্র ছাড়া। বলেই ফোনটা কেটে দেয়। মাহফুজ এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিল এত সময় ধরে, কারণ আজকেই রাজের শেষ দিন। মাহফুজ তখন এই তাসফিকে ফোন দেয়। হ্যাঁ বল, কি করতে হবে? শোন তাহসিন, রাজ আমাকে ওদের আড্ডায় যেতে বলছে আজ সন্ধ্যায়, আর আমাকে একাই যেতে বলছে। আমি জানি ওরা আমাকে মেরে ফেলার জন্য ওইখানে সব কিছু ফাঁদ তৈরি করে আছে। তুই 3000 ছেলে নিয়ে রাজের আড্ডায় চারপাশে সেট হয়ে যা, আর সবাই স্টার্ট দিলেই যাবি, আমি ইশারা দিলেই শুরু করে দিবি। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করিস না, সব হয়ে যাবে, তুই নিশ্চিন্তে চলে যা। তারপর মাহফুজ বাসায় চলে যায়। বাসায় গিয়ে খাটের নিচ থেকে মেশিনটা বের করে, অনেকদিন ধরে মেশিনটা ব্যবহার করা হয় না, এরপর 2 মাথাওয়ালা ছুরিটা বের করে। কতদিন পর আজ ছুরিটা রক্তের স্বাদ পাবে। সন্ধ্যার দিকে মাহফুজ রাজের দেওয়া ঠিকানায় পৌঁছে যায়। আড্ডায় ঢোকার সময় মাহফুজকে চেক করতে থাকে, কিন্তু মাহফুজের মেশিন আর ছুরি এমনভাবে রাখছে যে রাজের ছেলেরা চেক করেও পেল না। তারপর মাহফুজ আড্ডায় ঢুকে যায়। মাহফুজকে দেখে রাজের সব ছেলেরা ঘিরে ধরে। মাহফুজের কোনার দিকে চোখ যেতেই দেখে তাসফি আর বিজয় সাহেবকে ধরে রেখেছে। ওদের পাশে হাবিব আর নিলয়কে বেঁধে রেখেছে। সবাই মুখ বাঁধা। তাসফি আর বিজয় সাহেব তো মাহফুজকে এখানে দেখে প্রচন্ড অবাক হয়েছে। মাহফুজের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহফুজ তাসফির দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দেয়। ঠিক সে মুহূর্তে রাজ বেরিয়ে আসে। রাজ এসেই একটা হাসি দেয়। কিরে, শেষ পর্যন্ত আমার ফাঁদে পা দিলে? তোরে তো আজকে জমের বাড়ি পাঠাবো, তৈরি হয়ে যা। তুই শেষ করবি আমাকেই? আমি অনেক দিন ধরে স্বাভাবিকভাবে জীবনযাপন করছি, কিন্তু তোর জন্য আজ পর্যন্ত করতে পারলাম না। আজকে কাকে জমের বাড়ি পাঠাই তা দেখ। আজকেই তোর জীবনের শেষ দিন। তাহলে আগে তোর সামনেই তোর বসের কোম্পানি আর বাড়ি উড়িয়ে দেব। বলেই ফোনটা বের করে আর ল্যাপটপ অন করে। ল্যাপটপে বিজয় সাহেবের বাড়ি আর কোম্পানির লাইভ ভিডিও প্লে হচ্ছে। এবার সব মাইন দিয়ে উড়িয়ে দেব, আর সবাই তাকিয়ে দেখবি। ফোনে বাটনে চাপ দেয়, কিন্তু মাইন বিস্ফোরণ হয় না। মাহফুজ তো অনেক অবাক হয়েছে। এইবার সবগুলো মাইন সুইচ চাপ দিয়ে একটাও বিস্ফোরণ হয় না। আমি তোর মতো এরকম কাজ করি? আমার মাফিয়া দলের কাজ করি, আর আমাকে শেখাবি কাজ কাকে বলে? এরপর মাহফুজ ফোনটা বের করে রাজের আড্ডার জায়গায় লাইভ ভিডিও অন করে। এরপর ওয়ান বলতেই কান ফাটানো আওয়াজ। প্রথম আড্ডার জায়গা উড়ে যায় মাইনের আওয়াজে। পুরো শহর কেঁপে ওঠে মাইনের আওয়াজে। এরপর মাহফুজ টু বলার সাথে সাথে আরেকটা মাইন বিস্ফোরণ হয়। এভাবেই 6টা মাইন বিস্ফোরণ হয়। তোর সবগুলো আড্ডার জায়গা শেষ, এখন তোকে শেষ করবো। তাই নাকি? তোর সাহস তো মন্দ না, আমার গড়ে এসে আমাকে হুমকি দিস। বলেই রাজ ওর ছেলেদের অর্ডার দেয় মাহফুজকে মারার জন্য। সাথে সাথে রাজের সব ছেলে মাহফুজকে মারার জন্য এগিয়ে আসে। এবার মাহফুজ বাম পায়ে গোড়ালি থেকে ছুরিটা বের করে, একাই ওদের সাথে লড়াই করতে শুরু করে। ছুরির আওয়াজ। মাহফুজ একাই 50 জনের মতো ছেলেকে মেরে শুয়ে দেয়। এবার ছেলেগুলো তেড়ে আসে। মাহফুজ ওদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু হঠাৎ করে মাহফুজের পেটের মধ্যে কেউ একজন চাকু ঢুকিয়ে দেয়। মাহফুজ পিছনের দিকে তাকিয়ে দেখে সিফাত ভাই তার পেটে চাকু ঢুকিয়ে দিয়ে হাসছে। মাহফুজ সিফাত ভাইকে দেখে অবাক হয়ে যায়। যে এতদিন আমার সাথে ছিল, সে আজ আমাকে চাকু ঢুকালো। মাহফুজ তখন পেট থেকে চাকুটা বের করে সিফাত ভাইয়ের বুকে সজোরে একটা লাথি মারে। সিফাত ভাই টাল সামলাতে না পেরে কয়েক হাত দূরে গিয়ে পড়ে। কুত্তার বাচ্চা, তুই আমাকে মারলি বলে মাটি থেকে উঠে মারফুচড়ে আবার মারার জন্য এগিয়ে আসে।
আর তখনই তাসফি মাফিয়ার ছেলেগুলোকে অর্ডার দেয় গুলি চালাতে, প্রত্যেকের হাতে শুটার। রিফাত মাহফুজকে মারার জন্য এগিয়ে আসে। রাইফেলের গুলি এসে সিফাত ভাইয়ের মাথা ছিদ্র করে দেয় আর সিফাত ভাই জায়গায় পড়ে যায়। এরপর মাহফুজকে মারার জন্য আসলে মাহফুজ হাতে একটা চাকু নিয়ে রাজের পেটে ঢুকিয়ে দেয়, ছুরি দিয়ে আঘাত করতে থাকে। রাজ রে, তোদের জন্য আমি আমার পরিবার থেকে আলাদা হয়েছি, এসব ঝামেলা থেকে দূরে গেছিলাম, কিন্তু তোদের জন্য দূরে থাকতে পারলাম না। এদিকে রাজ জমের বাড়ি পৌঁছে গেছে। রাজকে মারতে দেখে রাজের ছেলেরা মাহফুজকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু রাইফেলের আঘাতে সবগুলো মাথা ছিদ্র হয়ে যায়। এটা দেখে বাকিরা পালানোর জন্য আড্ডার বাইরে দৌড়াতে চলে যায়, কিন্তু মাহফুজের ছেলেরা আগে থেকে আড্ডার চারপাশে ঘেরা করে ফেলেছে। বাকিদের মাথা গুলির ছিদ্র উড়ে যায়। তাসিন দৌড়ে এসে সবার হাত পায়ের বাঁধন খুলে দেয়। এদিকে মাহফুজের যেন দুনিয়াদারি অন্ধকার হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পর হয়তো সে পরকালের বাসিন্দা হয়ে যাবে। মাহফুজের আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে। মাহফুজের এ অবস্থা দেখে সবাই মাহফুজের কাছে দৌড়ে আসে। তাসফি তো খেদেই যাচ্ছে। তাসিন খেয়াল করে দেখে মাহফুজের পুরা শরীর রক্তে লাল হয়ে গেছে, পেটের মাঝখানে চাকুর আঘাতে অনেক বড় গর্ত হয়ে আছে, সেখান থেকে অজর দ্বারা রক্ত পড়ছে। মাহফুজ, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তুমি একবার আমার সাথে কথা বলো। এই মাহফুজ, একবার উঠে দেখো, আমি তোমার কাছে বসে কাঁদছি। তোমার কি একটুকু মায়া হয় না আমাকে কাঁদতে দেখে? একবার আমার সাথে কথা বলো না। এই মাহফুজ, উঠে দেখো না একবার। কিন্তু মাহফুজের কোনো সাড়া শব্দ নেই। মাহফুজের নিথর দেহ মাটিতে পড়ে আছে, পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে। মাহফুজের ছেলেরা সামনে কাঁদছে। তাহসিন বলে ওঠে, এ মাহফুজ, উঠ না, দেখ আমি তাহসিন, তোর প্রাণের বন্ধু। তুই তো আমার ভাই, একবার আমার সাথে কথা বল, আমার সাথে কথা বলবি না? কিন্তু তবুও মাহফুজের কোনো সাড়া শব্দ নেই। এবার তাহসিন মাহফুজের বুকে কান লাগিয়ে দেয়, মাহফুজের নিঃশ্বাস নিচ্ছে কিনা দেখার জন্য। বুকের সাথে কান লাগানোর পর তাহসিন সিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়ে। এ মাহফুজ, তুই শ্বাস নিচ্ছিস না কেন? তুই মারা গেলে আমরা কাকে নিয়ে বাঁচবো? এটা শোনার পর তাসফি কান্নার গতি আরো বেড়ে যায়। বিজয় সাহেব তো কেঁদেই যাচ্ছে। তাসফি মাহফুজকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এটা দেখে বিজয় সাহেবের আর বুঝতে বাকি রইল না। বিজয় সাহেব যা বুঝার বুঝে যায়। মাহফুজের নিথর দেহ পড়ে আছে, সবাই সামনে কাঁদছে। তাসফি তো পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো কাঁদছে। হঠাৎ মাহফুজ জোরে একটা নিঃশ্বাস নিয়ে ওঠে। এটা দেখে সবাই প্রচণ্ড খুশি হয়ে যায় যে মাহফুজ বেঁচে আছে। এই তোর গাড়ি নিয়ে আয়, মাহফুজকে হাসপাতালে নিয়ে চলে এক্ষুনি। তাসফি তো মাহফুজকে জড়িয়ে ধরে কাঁদছে। এরপর মাহফুজকে গাড়ি করে হাসপাতালে নেওয়া হয়। সারা রাত তাসফি মাহফুজকে জড়িয়ে ধরে রেখেছে। হাসপাতালে নেওয়ার পর মাহফুজকে অপারেশন রুমে নেওয়া হয়। পুরো হাসপাতালে মাহফুজের ছেলেরা দাঁড়িয়ে আছে। হাসপাতালে এক ফোঁটা জায়গায় বাকি নেই। মাহফুজের ছেলেরা কেঁদেই চলেছে। তাহসিন অপারেশন রুমে বাইরে পায়চারি করেছে। বিজয় সাহেব দেখে তার মেয়ে কেঁদেই চলছে। এটা দেখে তাসফিকে বললেন, কিরে মা, তুই কি মাহফুজকে ভালোবাসিস? তাসফি তার বাবার কথা শুনে অবাক হয়ে তাকায়। বাবা কেমন করে বুঝলো? কিরে মা, বল, তুই কি মাহফুজকে ভালোবাসিস? তাসফি এইবার নিজেকে সামলাতে না পেরে বাবাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে শুরু করে। হ্যাঁ বাবা, আমি মাহফুজকে অনেক ভালোবাসি। তুই কি সত্যিই ওকে ভালোবাসিস? হ্যাঁ
হ্যাঁ বাবা, অনেক বেশি। মাহফুজও আমাকে ভালোবাসে, আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ তুমি মাহফুজকে আমার কাছে ফিরিয়ে দাও। কাঁদিস না মা, তোর কান্না যে আমার সহ্য হয় না। চিন্তা করিস না, আল্লাহ নিজেই নিশ্চয়ই মাহফুজকে ভালো করে দেবে। তাসবি তার বাবার কোলে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এর মধ্যে ডাক্তার এসে বলে যে মাহফুজের এখনই ইমার্জেন্সি 2 ব্যাগ রক্ত লাগবে, না হলে মাহফুজকে বাঁচানো সম্ভব নয়। ডাক্তার সাহেব, আমি রক্ত দেব, কারণ মাহফুজ আর আমার রক্তের গ্রুপ একই, দুজনেরই পজিটিভ। কিন্তু 1 ব্যাগে তো হবে না, 2 ব্যাগ লাগবে। তখনই তাসবি উঠে ডাক্তারের কাছে যায়। ডাক্তার, আমার রক্ত পজিটিভ, আমি রক্ত দিব। আপনারা দুজনে আপনি সাথে আসুন, আপনাদের রক্ত নিতে হবে। এরপর ডাক্তার রক্ত নিয়ে আবার অপারেশন রুমে ঢুকে যায়। প্রায় 1 ঘন্টা পর বের হয়। তখন সবাই দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার, রুগীর কি অবস্থা? ভালো আছে তো? একটুর জন্য বেঁচে গেছে, সবই আল্লাহর ইচ্ছা। ছাগুটা পেটের অনেক গভীরে চলে গিয়েছিল। আমরা কি এখন দেখা করতে পারবো রোগীর সাথে? না, এখন নয়। রোগীর এখন জ্ঞান ফিরে নাই, জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন। বলি আমি চলে আসি। এরপর সবাই বসে অপেক্ষা করে। কিছুক্ষণ পর নার্স এসে বলে যে মাহফুজের জ্ঞান ফিরেছে, এখন রোগীর বাড়ির লোক দেখা করতে পারে। তারপর তাহসিন মাহফুজের কাছে যায়, দেখে মাহফুজ শুয়ে আছে, ফেটে ব্যান্ডেজ করা। এখন কেমন লাগছে তোর? হ্যাঁ, অনেক ভালো লাগছে, কিন্তু রাজদের কি খবর? সবগুলো রাজ গুম করে ফেলেছি, কেউ খুঁজে পাবে না। মাহফুজ আর তাহসিন কথা বলতে থাকে। তখনই ভিতরে তাসফি আসে। তাসফিকে দেখে তাহসিন বলে, দোস্ত, সুস্থ হলে টিস দিস, এখন বাবির সাথে কথা বল। বলেই তাহসিন চলে যায় কেবিনের বাইরে। এরপর তাসফি এসে মাহফুজের কাছে বসে, মাহফুজকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মাহফুজ খেয়াল করে তাসফির চোখ দুটো ফুলে গেছে। মাহফুজ বুঝতে পারে তাসফি এতক্ষণ কেঁদেছে, আবার এখনও কাঁদছে। এই পাগলি, কাঁদছো কেন? দেখো আমি বেঁচে আছি। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বেঁচে থাকতাম? দূর পাগলি, কি যে বলো না, আমি তো বেঁচে আছি, এখন আবার তোমাকে নিয়ে বেঁচে থাকবো। এখন কান্না থামাও, দেখো একবার হাসো কলিজা, তোমার হাসি দেখতে আমার খুব ভালো লাগে। মাহফুজ তাসফির চোখ থেকে পানি মুছে দেয়। এবার তাসফি হেসে দেয় আর মাহফুজকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক তখনই দরজায় কেউ একজন কাশি দেয়। মাহফুজ তাকে দেখে তাসফির বাবা দাঁড়িয়ে আছে। তাসফি নিজের বাবাকে দেখে লজ্জায় মাহফুজকে ছেড়ে দিয়ে এক পাশে দাঁড়িয়ে থাকে। বিজয় সাহেব এসে মাহফুজের পাশে বসে। এরপর মাহফুজের দিকে তাকায়। মাহফুজ নিচের দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে যে আমাকে মনে হয় অপমান করবে এখন। মাহফুজ, তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? আমি অবাক হয়ে বিজয় সাহেবের দিকে তাকিয়ে আছি। উনি কেমন করে জানলেন? না মানে আঙ্কেল, আমি... থাক, আর মানে করতে হবে না। তাসফি আমার কাছে সব কিছুই বলেছে। তখন তাসফির দিকে তাকালাম, দেখি লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। মনে মনে ভাবলাম, কত বড় ফাজিল মাইয়া রে বাবা। ওর বাবা কাছে বসে বলে দিচ্ছে, কিন্তু মাহফুজ, আমার একটা বিষয়ে খটকা লাগছে। জি আঙ্কেল, কোন বিষয়ে? তুমি রাজের মতো এত বড় মাফিয়াকে মারা যে কোনো মানুষের পক্ষে সম্ভব না, আর তুমি মেরে ফেললে। আর তোমার সাথে এত ছেলেপিলা কে ভালো? আসলে তুমি কে বলো তো? আঙ্কেল, আমি আবার কে হতে যাব? আমি আপনার বডিগার্ড। না, এইটা তোমার আসল পরিচয় নয়। তুমি অনেক বড় কিছু। প্লিজ আমার কাছ থেকে লুকাও না, বলো প্লিজ। আঙ্কেলের কথা শুনেই কি বলবো বুঝতে পারছি না। আমার পরিচয় জানলে হয়তো তিনি আমাকে কখনোই মেনে নেবে না। কি হলো বলো না। দেখো, তোমার সাথে আমার মেয়ের জীবন জড়িয়ে আছে। আসলে আঙ্কেল, আমি হলাম কিং অফ মাফিয়া, আর
সমস্ত মাফিয়া দল আমার হাতেই তৈরি। রাজু, আমি এই মাফিয়া দলে রাজ করতাম, কিন্তু আমার আগের জীবন সম্পূর্ণ আলাদা। যদিও আমি কিং ছিলাম, তবুও এইসব ঝামেলা থেকে বাঁচছিলাম। তোমার আগের জীবন সম্পর্কে আমি জানতে চাই। আমার মেয়ের জীবনে আসার আগে তোমার পরিচয় আর পরিবার সম্পর্কে আমাকে বলো প্লিজ। হ্যাঁ, বলবো আমার পরিচয়, আর লুকাবো না। তাহলে শুনুন। কয়েক বছর আগের কথা। বাবা, মা আর বোন নিয়ে আমাদের সুখে সংসার। আমাদের দিনগুলো খুব সুখের মধ্যে দিয়ে কাটছিল। বাবা ছিলেন একজন ব্যবসায়ী আর বোনটা স্কুলে পড়তো। আমি তখন অনার্স 3য় বর্ষে পড়ি। ভার্সিটি, বন্ধুবান্ধব, আড্ডা, পরিবার সব কিছু নিয়ে আমার নিত্য দিনগুলো ছিল অসাধারণ। সব সময় ছোটো বোনের সাথে ঝগড়া করতাম, আর ছোটো বোন আমার সাথে না ফিরে খেতে দিত। তখন আমার দায়িত্ব ছিল বোনটার কান্না থামানো। আর বাবা মায়ের ভালোবাসা তো আমাদের ভাই বোনের উপর সব সময় ছিল। তখন এভাবে আমাদের সুখের ভিতর দিয়ে দিন অতিবাহিত। একদিন কলেজে বসে ক্লাস করছিলাম, তখন ছাত্রলীগের কয়েকজন নেতা এসে ছেলেদের ডেকে নিয়ে যায় একটা মিছিলে। আমি কখনো এইসব মিছিলে যাই না, কিন্তু সেদিন প্রিন্সিপাল এসে সবাইকে যেতে বলায় মিছিলে যেতে হলো। মিছিলে একজন নেতার সাথে আমার খুব ভালো পরিচয় ছিল। আমি তাকে ভাই বলে ডাকতাম। ওই ভাই আমাকে তাদের দলে যোগ দেওয়ার জন্য অনেক অনুরোধ করলেন, কিন্তু আমি রাজি ছিলাম না। তবুও ভাইটি এমনভাবে করলেন যে তাদের দলে যোগ হয়ে গেলাম। এই বিষয়টা আবার আমার বাবার কানে পৌঁছে গেল। বাবা আমাকে এইসব দলে পছন্দ করতো না। কলেজে শেষ করে বাড়ি যখন গেছিলাম, বাবা আমাকে অনেক বকা দিয়েছিল। আমার আর কি করার ছিল, বাবার বকাই শুনে রুমে গেলাম। কিছুক্ষণ পর বোন আসলো। ভাইয়া, তুমি ওইসব দলে কেন যোগ দিলে? প্লিজ ছেড়ে দাও এসব। দেখ রাপু, কি করা যায়, আজই যোগ দিলাম, ভালো লাগে না যে ছেড়ে দিব। তুই যা, আমি একটু রেস্ট নিব। এরপর তাই চলে যায় আর আমিও শুয়ে পড়ি। এভাবেই দিন যেতে লাগে আর আমারও রাজনীতি ভালো লেগে যায়। তবে আমি পড়াশোনার পাশাপাশি রাজনীতি করতে লাগলাম, কিন্তু এর জন্য বাবা আমার প্রতি নারাজ ছিলেন। মাও আমাকে এসব ছেড়ে দিতে বলছেন, কিন্তু আমি ছাড়তে পারি নাই। এর মধ্য দিয়ে আমার বন্ধু তাওসিনকে আমার দলে নিই। আস্তে আস্তে আমি আর তাওসিন পুরোপুরিভাবে মিশে যাই এই দলে। আমাদের দুজনের মেধা ছিল অনেক সহজে যে কোনো কাজ করে ফেলতাম। আমাদের যোগ্যতা দেখে ছাত্রলীগের নেতা মন গলে যায়, আমাদেরকে তার ডান হাত বাম হাত বানিয়ে নেয়। কিন্তু আমাদের গতি এর মধ্যে সীমিত ছিল না। আমরা আরও কঠিন কঠিন কাজ করতে লাগলাম। আমার আর তাওসিনের মধ্যে রাজনীতি এমনভাবে গেঁথে গিয়েছিল যে আমরা এর জন্য যে কোনো কিছু করতে রাজি ছিলাম। এভাবে আমাদের দিনকাল কাটছিল। আমরা বিভিন্ন কাজের মধ্যে নেতাদের দৃষ্টিতে পড়তে লাগলাম। সবাই এক পর্যায়ে আমাকে আর তাওসিনকে সবগুলো কাজ দিতে লাগলো। কিছুদিন পর আমার কাজ দেখে বড় একজন নেতা খুশি হয়ে গেলেন আর আমাকে একটা এলাকার দায়িত্ব দিয়ে দিলেন। আমিও তাওসিনকে ডান হাত বানিয়ে নিলাম। কিন্তু আমার বাবা আমার উপর প্রচণ্ড রেগে গেছিল। একদিন ডেকে বলল, মারফুজ, তুই যদি এই রাস্তা থেকে সরে না আসিস তাহলে আমার ঘরে তোর জায়গা হবে না। কিন্তু কে শুনে কার কথা? রাজনীতি ঢুকে আমি অমানুষ হয়ে গেছিলাম। তাই বাবার মুখের উপর বলে দিলাম যে তোমাদের ঘরে না থাকলে আমার কোনো সমস্যা হবে না। রুমও চলে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে শুনতে পেলাম যে আমাদের বিপক্ষ দলের নেতার ভাই আসিফ তাওসিনকে মেরেছে। এটা শুনে মাথায় গরম হয়ে গেল। আমি আমার ছেলেদের ফোন করে বললাম যে এখানে আসিফকে দেখতে পারবি, আমাকে জানাবি। এরপর ফ্রেশ হয়ে খেতে লাগলাম। এর মধ্যে একজন ফোন করে বলল যে আসিফকে চৌরাস্তার মোড়ে দেখছে। তখনই খাওয়া ছেড়ে
চলে গেলাম। গিয়ে দেখি আসিফ দাঁড়িয়ে আছে। আমি তখনই গিয়ে আসিফকে মারতে শুরু করলাম। আমি এতটাই রেগে গেছিলাম যে মারতে মারতে আসিফকে আমি মেরেই ফেলেছিলাম। আর এই খবরটা চলে গেল আসিফের ভাইয়ের কাছে। তারপর আসিফের ভাই আমাকে মারার জন্য আমার বাড়িতে যায়, কিন্তু আমাকে না পেয়ে পুরো বাড়ি তছনছ করে দিয়ে আসে। বিকেলে আমি বাড়ি গেলে আমার মাথা ঘুরতে থাকে বাড়ির এই অবস্থা দেখে। তখন আমি আমার বাবার সামনে আসি। বাবা, একবার বলো এই অবস্থা কে করেছে, তাকে আমি জীবন্ত রাখবো না। এই কথা বলতেই বাবা আমার 2 গালে। তুই আমার ছেলে হতে পারিস না। তোর মতো একটা কুলাঙ্গার ছেলেকে আমি মানুষ করতেছি এতদিন ধরে। একজন খুনি কখনো আমার ছেলে হতে পারে না। আজ থেকে তোকে আমি ত্যায্য পুত্র ঘোষণা করলাম। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাবি। তখন বাবার কথাগুলো যেন আমার কলিজা ছিঁড়ে দিয়েছিল। ঠিকই তো, আমি একজন খুনি। এরপর কাঁদতে কাঁদতে বাসা থেকে বের হয়ে আসলাম। রাস্তা একটা চায়ের দোকানে বসে গেলাম। গিয়ে দেখি তাওসিনও আমার মতো চায়ের দোকানে বসে আছে। কিরে তাওসিন, এভাবে বাংলা ফাঁসের মতো মুখ করে বসে আছিস কেন? দোসরে, এসব ঝামেলায় জড়িয়েছি বলে আমাকে বাড়ি থেকে বাবা অনেক অপমান করে বের করে দিয়েছে। তাওসিনের কথায় মৃদু হাসলাম যে ওরও আমার মতো অবস্থা এরকম। এরপরে দোকান থেকে বের হয়ে আমাদের নেতার কাছে গেলাম, যার আন্ডারে আমরা কাজ করতাম। কিন্তু সে নেতা আমাদের খুনি অপবাদ দিয়ে তাড়িয়ে দিল। সেখানে আমাদের জায়গা হলো না। একবার মনে করলাম বাড়ি ফিরে যাই, কিন্তু তখন মনে পড়লো যে বাবা তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপর কি আর করার, আমি আর তাওসিন কোন জায়গায় আশ্রয় জুটলো না। এরপর উপলব্ধি করলাম যে পরিবারের ভূমিকা কতটুকু। এই নেতারা শুধু তাদের স্বার্থের জন্য আমাদের গরুর মতো খাটায়। তখনই আমি প্রতিজ্ঞা করলাম যেভাবেই হোক আমি মাফিয়া কিং হব, নিজের মাফিয়া দল তৈরি করব। আর যারা আমাদের সাথে প্রতারণা করছে বা করবে একেবারেই জীবিত রাখবো না। তখনই আমি আর তাওসিন রাস্তায় ঘুরতে লাগলাম। অনেক অসহায় হয়ে পড়লাম আমরা দুজনেই। প্রত্যেক দিন নিজেদের খাবার জুটাতে কষ্ট হয়ে যায়। বেঁচে থেকেও মরে যেতে লাগলাম দুজনে। কিন্তু এভাবে আর কতদিন চলবে? পেট তো চালাতে হবে। তাই কাজের সন্ধানে বেরিয়ে পড়লাম দুজনেই, কিন্তু ভালো কোনো কাজ পেলাম না। অবশেষে পেটের দায়ে খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। সব রকম খারাপ কাজই করতে লাগলাম। এমন কোনো খারাপ কাজ ছিল না যে আমরা দুজনেই করতাম না। চুরি থেকে শুরু করে খুন পর্যন্ত করতে লাগলাম। এক পর্যায়ে মাফিয়ার ছেলেদের সাথে যুক্ত হয়ে গেলাম দুজনই। এখানেও আমাদের কাজের গতি দেখি উপরের লেভেলে ফাটানো হলো। কিন্তু আমি তো আগে ভেবেছিলাম যে আমি নিজে দল তৈরি করব। আমি আমার নিজের গতিমতো এগোতে লাগলাম, আর তাওসিন তো আমার সাথে আছেই। তারপর থেকে বড় বড় নেতাদের সাথে কাজ করতে লাগলাম, আর গোপনে কৌশলে মাফিয়া ক্রুতে আমার দলে আনতে লাগলাম। তাহসিনকে এখানেও আমার ডান হাত করে রাখলাম। কিছুদিন পর আমার বিশাল একটি দল হয়ে গেল। আমি যে মাফিয়ার দলে কাজ করতাম তার ক্রোধ আমার দলে নিয়ে আসলাম। তখন ওরা শুধু উপরের মাফিয়া দলে কাজ করত, ভিতরে আমার আন্ডারে কাজ করতে শুরু করলো। এভাবেই প্রচুর বুদ্ধির সাথে কাজ করতে আমি আন্ডার ওয়ার্ল্ডে মাফিয়া কিং হয়ে গেলাম। কিন্তু কিভাবে যেন বড় বড় মাফিয়ার আন্ডারগ্রাউন্ড লিডার বিষয়টা জেনে গেল। আমাকে দেখি বড় মাফিয়ার দলগুলো পাল্লা দিতে লাগলো, কিন্তু আমার দলের সাথে পারল না। এরপর সব কয়টা মাফিয়া ক্রুদ বন্দী হয়ে গেল। আমার দল নিয়ে আসলাম। আস্তে আস্তে দেশের সব মাফিয়াকে নিজের আয়ত্তে নিয়ে আসলাম। এরপর হয়ে গেলাম কিং অফ মাফিয়া। নিজেকে গোপন করে মাফিয়ার টিম চালাতে লাগলাম। এরপর পরিচয় হলো সিফাত ভাইয়ের সাথে। সিফাত ভাই ছিল অনেক বড় একজন মাফিয়ার নেতা। এভাবেই দিন যেতে লাগলো। কিন্তু একদিন বাবা মা বোনের কথা খুব মনে পড়তে লাগলো। নীরবে কাঁদতে লাগলাম তাদের জন্য। কিন্তু পরক্ষণে মনে পড়ে গেল অতীতের সেই কথা।
যাদের জন্য পরিবার থেকে আলাদা হয়েছি তাদের আমি ছাড়ব না। এরপর আমার ছেলেদের ফাটিয়ে আসিফের বাইকে আমার কাছে নিয়ে আসলাম। আমাকে দেখে চিনে ফেল। এরপর ওটাকে খতম করে ফেললাম। এরপর যে নেতা আমাদের খুনি অপবাদ দিয়ে তাদের দল থেকে বাইর করে দিল, এভাবেই ওকেও শাস্তি দিয়ে মেরে ফেললাম। কিন্তু আমার এইভাবে মাফিয়া হয়ে কাজ করতে ভালো লাগছিল না। নিজের একটা আলাদা পরিচয় বানানোর জন্য আপনার কোম্পানিতে চাকরি নিলাম, আর এখন আপনার বডিগার্ড হয়ে আপনার সামনে শুয়ে আছি বলেই আমার অতীতের কথা শেষ করলাম। তাকিয়ে দেখি আঙ্কেল আর তাসবি দুজনেই কাঁদছে। মেহবুজ, আজই তোমার পরিবারকে এখানে আনার জন্য দে, আর আমি আগামী সপ্তাহে তোমার আর আমার মেয়ের বিয়ে দেব। জি আঙ্কেল। পরের দিন সকালে তাহসিনকে পাঠালাম আমার আর পরিবারকে নিয়ে আসতে। বিকেলে তাহসিন নিয়ে আসলো সবাইকে। আমার বাবা সব কিছু শুনে আমাকে বুকে জড়িয়ে নিলেন। তাহসিনও তার পরিবার সাথে এক হয়ে গেলেন। আগামী সপ্তাহে আমার আর তাসবির বিয়ে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। খুব জাঁকজমকভাবে আমাদের বিয়েটা হয়ে গেল। সব কিছু এভাবে আগের মতোই হয়ে গেল। আমার বোনটাও নিজের ভাবিকে পেয়ে খুব খুশি হলো। 2 বছর পর মাহফুজ আর তাসবির জান্নাতের হুরের মতো একটা মেয়ে হলো। সবাই ভালোবেসে মেয়েটার নাম দিল লামিয়া। এখন দুজন মিলে তাদের পরিবারটা নিয়ে ব্যস্ত আছে। এভাবেই সমাপ্ত হয়ে গেল একটি জীবনের কাহিনী।